আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে পড়ালেখার সুপার 60 ব্যাচের আরো একটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। যারা ইতোমধ্যে যুক্ত হয়ে গিয়েছ, আমাকে শোনা যাচ্ছে কিনা একটু জানিয়ে দিবা, এবং সেটা খুব দ্রুত সময়ের মধ্যে একটু জানিয়ে দাও। আজকে সানজা সালাম দিয়েছ, রফিকুল ইসলাম সালাম দিয়েছ, জাফর মিয়া সালাম দিয়েছ। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু জানাও ভাইয়া। আর যারা যুক্ত হয়েছ, তোমরা জানো যে পড়ালেখায় তোমাদের জন্য প্রতিদিন 3টা করে ক্লাস যাচ্ছে, এবং এই সুপার 60 যে ব্যাচ, এখানে তোমাদের জন্য টোটাল 20 দিনে অর্থাৎ 60টার মতো ক্লাস এখানে হবে তোমরা, এবং সেটার উপর তোমাদের জন্য আকর্ষণীয় কিছু থাকছে, পুরস্কার, পরীক্ষা। তো যারা আমাদের সাথে যুক্ত আছো তারা তোমাদের বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দিবা, ক্লাসটা টাইমলাইনে শেয়ার করে দিবা। আমরা আজকে ইতিহাস দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ফরাসি বিপ্লব থেকে আলোচনা করব। বিপ্লব খুবই মজার একটা টপিক, অনেক ইন্টারেস্টিং একটা টপিক। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব অত্যন্ত সহজ এবং সাবলীল ভাষায় সেখান থেকে আলোচনা করার জন্য। তোমরা সবাইকে আমাকে ঠিকঠাক শুনতেছো ভাইয়া? আবির হোসেন আছো, পারমিতা বণিক, মৌ, লিপি আক্তার আমাদের সাথে আছে, মিথিলা আছে, আরো অনেকেই আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছ। রফিকুল ইসলাম জানতে চেয়েছো কেমন আছি। আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি আমি। তুমি কেমন আছো? আচ্ছা, যারা যুক্ত হয়ে গিয়েছ ক্লাস শেয়ার করে দিবা। তোমরা জানো তোমাদের শেয়ার, মেনশন এসবের উপর কিন্তু তোমাদের জন্য পুরস্কার থাকবে। আচ্ছা, অজয় দাস আমাদের সাথে চট্টগ্রাম থেকে, থ্যাংক ইউ অজয় দাস। আমরা ভালো আছি সবাই আলহামদুলিল্লাহ। যাই হোক, তোমরা কে কোত্থেকে আজকে আমাদের সাথে যুক্ত আছো একটু জানিয়ে দাও। কোন জেলা থেকে কে আমাদেরকে দেখছো একটু দ্রুত জানিয়ে দাও। ভালো আছি আলহামদুলিল্লাহ, সাদিয়া উর্মি। আমরা দেরি করব না, আলোচনায় চলে যাব। ইতিহাস দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়, এটা ফরাসি বিপ্লব। তো বিপ্লব বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি? শোনা যাচ্ছে? ওকে। বিপ্লব কথাটার মানে হচ্ছে একটা পুরাতন সমাজ ব্যবস্থার পরিবর্তন। কেমন? দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় তোমাদের সিলেবাসে নাই। জাফর মিয়া কি বলো, সিলেবাসে আছে? তুমি তাহলে সিলেবাস সম্পর্কে অবগত নও? রফিকুল ইসলাম চুয়াডাঙ্গা থেকে আমাদের সাথে আছে। সানজা হচ্ছে কি লিখছ? বানিয়াচঞ্জ। তোমার এই জেলার নাম তো আমি শুনি না জীবনে কখনো, বাংলাদেশের নাগরিক হয়েও ভাইয়া। এই টপিকটা আমাদের সিলেবাসে নাই। তোমরা কোন ব্যাচের পরীক্ষাতে একটু বলো। এইচএসসি কত সাল? আহসান আহমেদ মুন্না কেমন আছো? পরিচিত স্টুডেন্ট আমাদের। দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় তোমাদের সিলেবাসে অবশ্যই আছে ফরাসি বিপ্লব, কেন থাকবে না? লিপি তুমি জানো? আচ্ছা, যাই হোক, আমরা আলোচনায় চলে যাই দেরি না করে। বিপ্লব মানে হচ্ছে রাষ্ট্র বা সমাজ ব্যবস্থার পরিবর্তন। এটা কিন্তু অনেকটা হচ্ছে একেবারে আমূলে পরিবর্তন করাকে বোঝায়। কেমন? অর্থাৎ একটা পুরাতন ব্যবস্থাকে একটা তোমার ওল্ড স্ট্রাকচারকে ভেঙে সম্পূর্ণভাবে একদম নতুন ভাবে গড়ে তোলাকে বলা হয় বিপ্লব। কেমন? ওকে।
এই বিপ্লব অর্থাৎ ফরাসি বিপ্লব, যেটা বিপ্লবের মূল মন্ত্র ছিল সাম্য, মৈত্রী, স্বাধীনতা। সাম্য, মৈত্রী, স্বাধীনতা, এটা ছিল এই বিপ্লবের মূল মন্ত্র। আমরা অনেক সময় জিকেতেও কিন্তু এটা থেকে আমাদেরকে প্রশ্ন করা হয়। আর এই বিপ্লবটা হয়েছিল 1789 সালে, এবং 1789 সালে ফরাসি বিপ্লবের মাধ্যমে ফ্রান্সের যে পুরাতন সমাজ ব্যবস্থা ছিল সেটাকে ভেঙে দিয়ে একটা নতুন যুগের সূচনা করা হয়, একটা নতুন যুগের সূচনা হয়। এবং ঐতিহাসিক লেফেবার এই ফরাসি বিপ্লব সম্পর্কে একটা কথা বলেছেন যে ফরাসি বিপ্লব হচ্ছে প্যাট্রিসিয়ান বা অভিজাত শ্রেণীকে ক্ষমতাচ্যুত করে বুর্জুয়া শ্রেণীর আধিপত্য প্রতিষ্ঠা করে। তো বুর্জুয়া শ্রেণী কারা, আমরা এখানে ধারাবাহিকভাবে বুর্জুয়া শ্রেণীর পরিচয় জানবো। বুর্জুয়া সহ আরো অনেকগুলো শ্রেণী এখানে বিপ্লবের সাথে জড়িত স্টেক হোল্ডার যারা, তাদের পরিচয় আমরা জানবো। আমরা একটু ধারাবাহিকভাবে আগানোর চেষ্টা করি। বিপ্লবের পূর্বে ফ্রান্স একটা বিশেষ অধিকারের দেশে পরিণত হয়, এই কথাটা কেন বলা হচ্ছে? অর্থাৎ সেখানে অনেক বেশি সামাজিক বৈষম্য, অনেক বেশি ভেদাভেদ তৈরি হয়েছিল। কেমন? হ্যাঁ, সামাজিক বৈষম্য বা ভেদাভেদ তৈরি হয়েছিল, যার জন্য সেটা একটা বিশেষ অধিকার বা প্রিভিলেজড। আমাদের সোসাইটিতে আমরা দুই ধরনের মানুষ দেখি, একটা হচ্ছে প্রিভিলেজড, যারা যারা একটু হায়ার ক্লাস বা এলিট সোসাইটি হিসেবে আমরা যাদেরকে মনে করে থাকি। আরেকটা অংশ হচ্ছে তোমার আনপ্রিভিলেজড। তো বিপ্লবের পূর্বে ফ্রান্স প্রিভিলেজড সোসাইটি বা বিশেষ অধিকার ভোগী যারা ছিল তাদের দেশে পরিণত হয়েছিল, এবং ফ্রান্সের সাধারণ মানুষ যারা ছিল তারা তাই বুর্জুয়াদের নেতৃত্বে, বুর্জুয়া শ্রেণীর নেতৃত্বে একত্রিত হয়ে, জড়ো হয়ে তারা পুরাতন যে ব্যবস্থা সেটাকে ভেঙে নতুন সমাজ ব্যবস্থা গঠনে তৎপর হয়েছিল। এই জন্যই এই বিপ্লবকে বুর্জুয়া বিপ্লব বলা হয়। ফ্রান্সের বিপ্লবকে কি বলা হয় ভাইয়া? এটাকে বুর্জুয়া বিপ্লব বলা হয়। ফরাসি বিপ্লবকে বুর্জুয়া বিপ্লব বলা হয়। কেন বলা হয় সেটা আশা করি তোমরা উত্তর পেয়েছো, কারণ বুর্জুয়াদের নেতৃত্বে হয়েছিল। কাদের নেতৃত্বে? বুর্জুয়াদের নেতৃত্বে হয়েছিল। এই বিপ্লবের বৈশিষ্ট্য হচ্ছে স্বেচ্ছাচারী রাজতন্ত্রের পরিবর্তে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা। স্বেচ্ছাচারী শাসন কোনটাকে বলে? অর্থাৎ তোমার যা ইচ্ছা তা করলা, এটা হচ্ছে এক ধরনের স্বেচ্ছাচারিতা, মানে নিজের ইচ্ছা অনুযায়ী শাসন করাটাই স্বেচ্ছাচারিতা। কেমন? আশরাফুদ্দিন কক্সবাজার থেকে আমাদের সাথে আছো, ভেরি গুড। 2025 সালের পরীক্ষা সিলেবাসে নাই? আচ্ছা, আসলে কি 25-এর পরীক্ষার্থী যারা, তোমাদের সিলেবাসে এই অধ্যায় নাই? দেখো, এরপরে আইনের দৃষ্টিতে সবার সমান অধিকারের ধারণা নিশ্চিত করার জন্য এই বিপ্লবটা হয়েছিল। জাতীয়তাবাদী চেতনার বিকাশ। জাতীয়তাবাদী চেতনা কি? ন্যাশনালিজম বা জাতীয়তাবাদী চেতনা যেটাকে বলা হয়। জাতীয়তাবাদ এটা হচ্ছে একটা ইমোশন বা ফিলিংস এর ব্যাপার, অর্থাৎ আমরা কিছু ফ্যাক্টরসকে, হ্যাঁ দেখো খেয়াল করো, কিছু ফ্যাক্টরস এর উপর ভিত্তি করে আমাদের ভেতরে জাতীয়তাবাদী চেতনাটা গড়ে ওঠে। কেমন? এটা হতে পারে ব্যাপারটা এমন যে ধরো তোমার ভাষা বাংলা, এবং এই বাংলা ভাষার কাউকে দেখলে তোমার একটা এক্সট্রা টান তার প্রতি কাজ করে। যেমন তুমি একটা বাহিরের দেশে গেলা, সেখানে যখন হঠাৎ করে তুমি বাংলা ভাষার একজন কাউকে কথা বলতে দেখলা, তোমার ভেতরে একটা ভালো লাগা কাজ করলো। তো এটা একটা তোমার ইমোশন বা জাতীয়তাবাদী চেতনা অংশ হতে পারে। ইন দ্য সেম ওয়ে তোমার ধর্ম ইসলাম সাপোজ বা হিন্দু, যে কোনো একটা, তোমার সেম ধর্মের মানুষের প্রতি তোমার যে একটা এক্সট্রা টান বা ভালো লাগা কাজ করে, সেটাও তোমার ধর্মভিত্তিক একটা জাতীয়তাবাদী চেতনা। কেমন? লিপি আক্তার যেটা পড়াচ্ছি এই চ্যাপ্টারের ক্লাস করো, কথাবার্তা কমেন্টে অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক কথাবার্তা বলবা না। দিস ইজ লাস্ট ওয়ার্নিং ফর ইউ, ওকে? এরপর আসো বিপ্লবের কারণ, পূর্ববর্তী রাজনৈতিক ও আর্থসামাজিক অবস্থা। অর্থাৎ এই যে ফরাসি বিপ্লব যেটা হয়েছিল, এই বিপ্লবের পূর্বে ফ্রান্সের অর্থনৈতিক এবং রাজনৈতিক যে অবস্থাগুলো ছিল, যেই সিচুয়েশন ছিল, সেগুলাই হচ্ছে মূলত বিপ্লবের অন্যতম কারণ। আমরা এখানে দেখলে বিপ্লবের পূর্বে ফ্রান্সের যে সামাজিক অবস্থা ছিল, অর্থনৈতিক অবস্থা ছিল এবং রাজনৈতিক অবস্থা ছিল খুবই শোচনীয় এবং বৈষম্যপূর্ণ, ত্রুটিপূর্ণ ব্যবস্থা ছিল, যার জন্য অ্যাকচুয়ালি বিপ্লবটা হয়েছে এবং এই সমাজ ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন হয়েছে। একটু খেয়াল করো, বিপ্লবের পূর্বে ফ্রান্সের দুইটা গোষ্ঠী ছিল। কয়টা গোষ্ঠী ভাইয়া? দুইটা গোষ্ঠী বা দুইটা শ্রেণী ছিল। কি বলেছি? দুইটা শ্রেণী ছিল। একটা হচ্ছে প্রিভিলেজড
আর একটা আনপ্রিভিলেজড, বিশেষ অধিকার প্রাপ্ত এবং অধিকারহীন, যেটা আমরা একটু আগেও বলেছি। শুরু থেকে একটু খেয়াল করো, এখানে আরো অনেকগুলো শ্রেণী বিভাগ তোমরা দেখতে পাবা। কেমন? বিশেষ অধিকার প্রাপ্ত এবং অধিকারহীন। অধিকার প্রাপ্তের মধ্যে কারা কারা আছে? এক নম্বরে হচ্ছে যাজক, যাদেরকে প্রথম স্তরের নাগরিক মনে করা হতো বা ফার্স্ট স্টেট মনে করা হতো। এরা হচ্ছে ফার্স্ট স্টেট। এরা কারা? এরা হচ্ছে ফার্স্ট স্টেট বা প্রথম শ্রেণীর। এরপরে ছিল অভিজাত সম্প্রদায়। অভিজাত সম্প্রদায়, তারা ছিল দ্বিতীয় স্তরের। এবং সর্বশেষ হচ্ছে অধিকারহীন বা আনপ্রিভিলেজড যারা, তারা তৃতীয় স্তরে। অর্থাৎ যাজক এবং অভিজাত শ্রেণী ছাড়া অন্য যে সকল, অর্থাৎ অন্য সবাই হচ্ছে তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত বা থার্ড স্টেটের অন্তর্ভুক্ত, যাদেরকে আমরা আনপ্রিভিলেজড হিসেবে চিহ্নিত করছি। তাইলে একটু খেয়াল করলে আমরা এটাকে আবার তোমার হচ্ছে গিয়ে শ্রেণী বিভাগ করতে পারি। ব্যাপারটা এরকম যে বিপ্লবের পূর্বে পুরো ফ্রান্সের যে সামাজিক ব্যবস্থা ছিল। আচ্ছা সিফাত হোসাইন, তোমরা পারস্পরিক একজন আরেকজনকে অশ্রদ্ধা করে অসম্মান করে কমেন্ট করার কোনো প্রয়োজন নেই। এই চ্যাপ্টার তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত থাকবে, থাকার কথা। বিশেষ করে 24-এর যারা আছো তাদের যে আছে এটা শিওর, এটাতে কোনো সন্দেহ নেই। 25-এর যারা আছো তাদের ব্যাপারে আমি এখন এক্স্যাক্টলি বলতে পারছি না। তো তারা হচ্ছে গিয়ে শিওর হয়ে নাও, যদি না থাকে তোমরা এই ক্লাসটা স্কিপ করো। দ্যাটস ইট। এরপর আসো, খেয়াল করো অধিকারহীন কারা ছিল। যাজক ও অভিজাত ছাড়া অন্যান্য সকল শ্রেণী ছিল অভিজাত, তোমার অধিকারহীন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, যাদেরকে তৃতীয় শ্রেণী বলা হতো। এবং এরা কারা? এরা হচ্ছে যেমন এক নম্বরে শহরের উচ্চ মধ্যবিত্ত বা বুর্জুয়া। আমরা এখানে সংক্ষিপ্তভাবে বুর্জুয়াদের একটু পরিচয় পেলাম। আমরা বিস্তারিত বুর্জুয়া কাদেরকে বলা হয় বা তাদের পরিচয় একটু পরে জানবো। এবং নিম্ন মধ্যবিত্ত মানুষ, শহরের সাধারণ মানুষ বা ভাসমান জনতা। দেখো একটু খেয়াল করো, ভাসমান জনতা যারা, তাদেরকে বলা হয় সাকুলেত। পরীক্ষায় কিন্তু আসে যে সাকুলেত কারা। আমাদের দেশের প্রেক্ষাপটে যদি আমরা এটাকে একটু কম্পেয়ার করি, আমরা দেখি যে আমাদের রাস্তাঘাটে ফুটপাতে অনেক সময় অনেক মানুষজন পড়ে থাকে যাদের কি নেই, যাদের হচ্ছে তোমার সুনির্দিষ্ট কোনো বাসস্থান, থাকার জায়গা নেই, এবং যারা অনেকটা ভাসমান, অর্থাৎ যেখানে রাত সেখানেই তাদের কাজ হইতে হয়। এরকম যারা ছিল তাদেরকে কি বলা হয়? ভাসমান জনতা বলা হয়। তাহলে শহরের সাধারণ মানুষ বা ভাসমান জনতা বা সাকুলেত, এবং ধনী কৃষক, বর্গাদার ও ক্ষেত মজুর। বর্গাদার কাদেরকে বলা হয়? যারা জমি বর্গা দিত। আরেকটা হচ্ছে ক্ষেত মজুর, যারা অন্যের ক্ষেতে মজুরি খাটতো। তো এই যে শ্রেণী, অর্থাৎ অভিজাত এবং যাজক ছাড়া অন্যান্য যত সম্প্রদায়, যত মানুষ রয়েছে, সবাইকে তৃতীয় শ্রেণী বা থার্ড স্টেট বলা হতো। তাহলে আমরা কি জানলাম ভাইয়া? আমরা কি জানলাম? যে বিপ্লবের পূর্বে ফ্রান্সের সামাজিক অবস্থা কেমন ছিল? পুরো সমাজ দুইটা শ্রেণীতে বিভক্ত ছিল, একটা হচ্ছে প্রিভিলেজড আর একটা আনপ্রিভিলেজড। এবং এই প্রিভিলেজড এর মধ্যে কারা কারা অন্তর্ভুক্ত ছিল? এক হচ্ছে যাজক শ্রেণী। কারা? যাজক শ্রেণী। এবং দ্বিতীয়ত হচ্ছে অভিজাত শ্রেণী। এই যাজক এবং অভিজাত ছাড়া অন্যান্য যারা ছিল সবাই মিলে থার্ড স্টেট বা তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল। এই তৃতীয় শ্রেণীর মধ্যে কিন্তু তোমার বুর্জুয়ারা ছিল। কেমন? এই যে ফ্রান্সকে বুর্জুয়া বিপ্লব, অর্থাৎ ফরাসি বিপ্লবকে বুর্জুয়া বিপ্লব যে বলা হয়, এই বুর্জুয়ারা কিন্তু তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল। কৃষকরা, মধ্যবিত্ত, ক্ষেত মজুর, দিনমজুর, শহরের মধ্যবিত্ত ব্যবসায়ী, সবাই তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল। এখানে একটু গুরুত্বপূর্ণ তথ্য আছে, একটা খেয়াল করো যে 18 শতকে ফ্রান্সের যে জনসংখ্যা ছিল, টোটাল জনসংখ্যা ছিল প্রায় 2.5 কোটি। কত? 2.5 কোটির মতো জনসংখ্যা ছিল, যার মধ্যে 96% ছিল আনপ্রিভিলেজড বা অধিকারহীন। অর্থাৎ একটু খেয়াল করো, পুরো জনগোষ্ঠীকে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা তো দুইটা শ্রেণীর কথা বলেছি, একটা হচ্ছে প্রিভিলেজড আর একটা হচ্ছে আনপ্রিভিলেজড। টোটাল পপুলেশন অর্থাৎ 100%-এর মধ্যে তোমার 96% হচ্ছে আনপ্রিভিলেজড বা অধিকারহীন ছিল। অর্থাৎ মানে তোমার একটা ক্ষুদ্র অংশ, অর্থাৎ মাত্র 4% মানুষ। যদি 100 দিয়ে আমরা এটাকে কল্পনা করি যে 100 জনের মধ্যে 96 জন মানুষ ছিল অধিকারহীন, আর 4 জন মানুষ ছিল কি? প্রিভিলেজড।
বা অধিকারভুক্তের অন্তর্গত, কেমন? এবং এই 96% মধ্যেই ছিল বুর্জুয়ারা, মধ্যবিত্ত শ্রেণী, কৃষক শ্রেণী এরা। এখন আসো আমরা বুর্জুয়া কারা এটা জানবো, একদম বিস্তারিতভাবে বুর্জুয়া শ্রেণী সম্পর্কে জানবো। তাহলে তোমাদের কাছে বুর্জুয়াদের ব্যাপারে ধারণাটা একদম ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করো, বুর্জুয়া হচ্ছে পুঁজিবাদী বা ধনতান্ত্রিক শ্রেণী। তোমরা তো আশা করি যারা ইকোনমিক্সের স্টুডেন্ট আছো তারা জানো যে পুঁজিবাদ এটা হচ্ছে একটা ইকোনমিক কনসেপ্ট, এবং এই পুঁজিবাদী বলতে বোঝানো হয় এমন একটি রাষ্ট্র ব্যবস্থা বা অর্থনৈতিক ব্যবস্থা যেখানে সম্পত্তির ব্যক্তি মালিকানা স্বীকৃত, রাষ্ট্রীয় হস্তক্ষেপ থাকে না, কেমন? তো এই বুর্জুয়া হচ্ছে তারা পুঁজিবাদী বা ধনতান্ত্রিক শ্রেণী, কিন্তু ফরাসি বুর্জুয়া যারা ছিল তাদের সকলেই কিন্তু আবার পুঁজিবাদী ছিল না। ফরাসি বুর্জুয়াদের মধ্যে সবাই আবার কি ছিল না? পুঁজিবাদী ছিল না। এর তাদের মধ্যে অনেকে শহরবাসী সাধারণ দোকানদার ছিল, কারিগর ছিল, বুদ্ধিজীবী ছিল, চাকুরে ছিল, ধনী বণিকদেরও অনেক সময় বুর্জুয়া বলা হতো, কেমন? অনেকেই এই যে দেখো, বুর্জুয়া মানেই কিন্তু আবার এটা মনে করিও না যে তারা মনে হয় প্রথম দুইটা শ্রেণী যাদের কথা বলেছি, যাজক এবং অভিজাত, তাদের থেকে মনে হয় গরিব ছিল, ব্যাপারটা কিন্তু এমন না, কেমন? বুর্জুয়া মানেই কিন্তু তাদের কাছে টাকা পয়সা কম ছিল, সম্পদ কম ছিল, ব্যাপারটা কিন্তু এমন না, কেমন? তারা অনেকেই যাজক ও অভিজাতদের তুলনায় সম্পদশালী ছিল। অনেকেই কেমন ছিল? যাজক ও অভিজাতদের তুলনায় বেশি সম্পদশালী ছিল। অর্থবিত্তের অধিকারী ও শিক্ষিত হলেও সমস্যা ছিল কোথায় জানো? তাদের বংশ কৌলীন্য ছিল না। অর্থাৎ একটা বিষয় খেয়াল করো, তাদের অর্থবিত্ত ছিল, টাকা পয়সা ছিল পর্যাপ্ত, তাদের শিক্ষা ছিল, যোগ্যতা ছিল, কিন্তু তাদের বংশ কৌলীন্য ছিল না, যেটাকে আমরা একটা সোশ্যাল স্ট্যাটাস বলতে পারি, যেটা একটা সামাজিক অবস্থান বা রেসপেক্ট পাওয়ার যে একটা ব্যাপার, সেটা তাদের ছিল না। এছাড়া তাদের টাকা পয়সা, শিক্ষা, অনেক সময় দেখা যায় তো যাজক এবং অভিজাতদের চেয়েও তাদের কাছে সম্পদ বেশি ছিল অনেক বুর্জুয়াদের কাছে, কিন্তু তাদের কোনো বংশকৌলীন্য বা সমাজের উঁচু শ্রেণীর সাথে মেলামেশার কোনো অধিকার বা অ্যাক্সেস তাদের ছিল না। কাদের সাথে? উঁচু শ্রেণীর সাথে। উঁচু শ্রেণী কারা? প্রিভিলেজড যে পার্টটার কথা আমরা বলেছি, তাদের সাথে মেশার, যে কোনো কাজ কারবার করার, একসাথে বসে কোনো ডিসিশন মেক করার, বা হচ্ছে তাদের সাথে কোনো প্রকার লেনদেন করার কোনো অ্যাক্সেস এই বুর্জুয়াদের ছিল না। তো অভিজাত শ্রেণীর সমান মর্যাদা এবং অধিকার লাভের ইচ্ছা তারা সবসময় পোষণ করত। কারা? বুর্জুয়ারা। কি পোষণ করত তারা? অভিজাত শ্রেণীর সমান মর্যাদা এবং অধিকার লাভের ইচ্ছা। এই যে তাদের মধ্যে একটা তীব্র ইচ্ছা ছিল অভিজাত শ্রেণীর সমান অধিকার এবং মর্যাদা লাভের, এই ক্ষোভটাই কিন্তু ফরাসি বিপ্লবে পরিণত হয়েছিল। এবং শুধু তারা না, তাদের নেতৃত্বে আরো বিপ্লবের বিভিন্ন স্টেক হোল্ডার আছে। তোমরা যদি বর্তমান বাংলাদেশের দিকে তাকাও, বাংলাদেশের প্রেক্ষাপটে তোমরা দেখবে যে 24-এ যেই বিপ্লবটা হয়েছে, তো এখানে কিন্তু শুধুমাত্র একটা গোষ্ঠী না, একটা বিষয় হচ্ছে যখন যে কোনো একটা স্ট্রাকচারের বিরুদ্ধে, একটা কাঠামোর ব্যাপারে পুরো একটা দেশের বিভিন্ন ধরনের গোষ্ঠী বিভিন্ন ইস্যুতে ক্ষুব্ধ হয়ে পড়ে, এবং যে কোনো একটা সুযোগ পাইলে সবাই কিন্তু তখন একসাথে ফুঁসে ওঠে, এবং সেটা যখন সবার অংশগ্রহণের মাধ্যমে আনকন্ট্রোলেবল পর্যায়ে পড়ে যায়, সেটা বিপ্লবে পরিণত হয়। আশা করি বুঝতে পেরেছ। দেখো, বুর্জুয়াদের দাবি ছিল যে যোগ্যতা ও অভিজ্ঞতার উপর মানুষের রাজনৈতিক ও সামাজিক মর্যাদা ফিরে আসুক। তাদের দাবিটা ছিল কি? যে বংশকৌলীন্য বলো, সামাজিক মর্যাদা স্ট্যাটাস বলো, সেটা নির্ধারিত হবে কিসের মানদণ্ডে? যোগ্যতা এবং অভিজ্ঞতার উপর। যোগ্যতা এবং অভিজ্ঞতার উপর মানুষের রাজনৈতিক এবং সামাজিক মর্যাদা ফিরে আসবে, তারা এটা কামনা করত। তারা এমন একটি সমাজ চাইতো, তারা এমন একটি সমাজ চায় যেখানে অর্থ ও বিদ্যার জোর প্রাধান্য পাবে। কিসের জোর? অর্থ এবং বিদ্যার জোর, অর্থাৎ টাকা এবং শিক্ষা। এমন একটা সমাজ চায় যেখানে বংশকৌলীন্যর প্রাধান্য না, বরং টাকা এবং বিদ্যার জোর প্রাধান্য পাবে। এই যে বিপ্লবকে ত্বরান্বিত করে মূলত বুর্জুয়া শ্রেণীর এমন হতাশা এবং বিদ্যার অহমিকা। তাহলে এখানে দুইটা পয়েন্ট, দুইটা কথা, দুইটা শব্দ, এই দুইটা শব্দ থেকে আমরা আসলে এটাকে যে বুর্জুয়া বিপ্লব বলা হয় ফরাসি বিপ্লবকে, কেন, সেটা আমরা কিন্তু আইডেন্টিফাই করে ফেলতে পারবো। যারা ক্লাসে আছো আমাকে একটু বলো তো দেখি, বিপ্লবটা কত সালে হয়েছিল? আমরা কিন্তু শুরুতেই বলেছি, কত সালে হয়েছিল দেখি, কমেন্টে একটু জানাও তো, কার কার মনে আছে?
তোমরা সিফাত হোসেন 25 বেচেও আছে, ঠিক আছে। চ্যাপ্টার এটা যদি তোমাদের কারো মনে হয় যে 25 বেচের কোনো স্টুডেন্টের যে নাই, তাও কিছু করার নাই, আজকে ক্লাস এটার উপরই হবে, ঠিক আছে। তুমি যদি এটা মেনে নিয়ে ক্লাস করতে পারো ইটস ওয়েলকাম, না পারলে কিছু করার নাই। এই যে তোমার রফিকুল ইসলাম বলেছে পড়ানোর জন্য একটা প্রিপারেশন, বা এই যে তোমার ক্লাস স্টার্ট হয়ে গেছে, এখন তো তোমার এখানে কোনো পরিবর্তন আসা সম্ভব না। এবং এটা তোমার এইচএসসি 24-এর সিলেবাসে আছে শিওর, 25-এরও থাকার কথা। তোমরা যেহেতু অনেকে বলতেছো না, আই এম নট শিওর, আই হ্যাভ টু চেক অ্যাগেন। ওকে, তাহলে আমরা বললাম যে বুর্জুয়াদের দুইটা বিষয়, একটা হচ্ছে তাদের হতাশা এবং বিদ্যার অহমিকা, এটাই মূলত বিপ্লবের ক্ষেত্র বা প্রেক্ষাপট তৈরি করেছিল। তো তাদের হতাশা কি নিয়ে মনে আছে তোমাদের? বুর্জুয়াদের হতাশা কি নিয়ে? হতাশা হচ্ছে তারা টাকা পয়সা আছে, তাদের শিক্ষাগত যোগ্যতা আছে, কিন্তু তাদের উঁচু শ্রেণীর মতো কি নাই, সমান মর্যাদা অবস্থান নাই, তাদের বংশ কৌলীন্য নাই, এটা হচ্ছে তাদের হতাশার জায়গা। পাশাপাশি তাদের অহংকার বা বিদ্যার যে অহমিকা, কেন? কারণ তাদের যোগ্যতা রয়েছে, তাদের টাকা পয়সা রয়েছে, তারা কেন নেতৃত্বে পৌঁছাতে পারবে না? তো এগুলাই হচ্ছে বিপ্লবের মূল কারণ। বুর্জুয়াদের মধ্যে আরো অনেকগুলা শ্রেণী ছিল, তোমরা দেখো 3টা শ্রেণীতে তারা বিভক্ত ছিল। একটা হচ্ছে পাতি বুর্জুয়া, এরপরে ধনী বুর্জুয়া, মূলধনী বুর্জুয়া। এবং এই যে এদের মধ্যেও কিন্তু চিন্তা ভাবনা, অবস্থান সবকিছুতে অনেক ফারাক রয়েছে। তোমাদেরকে প্রশ্ন করেছিলাম ফরাসি বিপ্লব কত সালে হয়েছিল, কেউ তো অ্যান্সার করতে পারলো না, ব্যাপার কি? ওকে, আমরা এরপরে কৃষক শ্রেণী সম্পর্কে একটু জানবো। আচ্ছা, কৃষকদের অবস্থান কেমন ছিল বিপ্লবের পূর্বে একটু খেয়াল করো। তারা কিন্তু একই সাথে বুর্জুয়া, ধনী, অভিজাত সকলের কাছেই ছিল নিম্ন শ্রেণীভুক্ত, বর্বর এবং নিরক্ষর। অর্থাৎ এদের কিন্তু দাম কারো কাছেই ছিল না। দেখো একটু খেয়াল করো, বুর্জুয়ারা কিন্তু উপেক্ষিত ছিল কাদের কাছে? প্রথম দুইটা শ্রেণী, ফার্স্ট স্টেট, সেকেন্ড স্টেট। অন্যদিকে কৃষকরা কিন্তু বুর্জুয়াদের কাছেও অবহেলিত এবং উপেক্ষিত ছিল। তারা সবসময় নিম্ন শ্রেণীভুক্ত, বর্বর এবং নিরক্ষর লোক হিসেবে তাদেরকে ট্রিট করা হতো। তৃতীয় শ্রেণীর লোক ছিল। সবাই মনে করত যে উঁচু শ্রেণী যেটা, উঁচু শ্রেণীর খাদ্য উৎপাদনের জন্যই মূলত কৃষক শ্রেণীর উদ্ভব হয়েছে। তাহলে মানুষের একটা কনসেপ্ট ছিল এরকম যে কৃষক শ্রেণীর উদ্ভব হয়েছে কি জন্য? উঁচু শ্রেণীর হায়ার ক্লাসের এলিট সোসাইটির প্রিভিলেজড যে পার্টটা রয়েছে তাদের খাদ্যের যোগানের জন্য। কেমন? মরিয়ম আফরোজ, হ্যাঁ, মহিমা চৌধুরী 1757 সালে বিপ্লব হয়েছিল, কি বলো? কোন বিপ্লবের কথা বলছো তুমি? ওকে, এবং তারা সবাই কিন্তু ধনী বুর্জুয়াদের বিরুদ্ধে আবার এক ছিল। কারা? কৃষকরা। এবং এই কৃষকদেরকেই সরকারকে বেশিরভাগ বা বিভিন্ন ধরনের যে কর ছিল ফ্রান্সে, সে করগুলোর অধিকাংশই দিতে হতো কাদেরকে? কৃষকদেরকে। যেমন সম্পত্তি কর ছিল, ভূমি কর ছিল বা ল্যান্ড ট্যাক্স, যেটা প্রপার্টি ট্যাক্স। এরপর হচ্ছে উৎপাদনের উপর কর, লবণ কর, তামাক, মদের উপর কর। অর্থাৎ যাবতীয় কর বা ট্যাক্স কাদেরকে দিতে হতো? একদম নিম্ন শ্রেণী যারা, থার্ড স্টেটের যারা, স্পেশালি যে কৃষক যারা, তাদেরকে দিতে হতো। এবং তারা ছিল সমাজের সব জায়গায়, সব স্থানে শোষিত এবং বঞ্চিত। এই কারণেই মূলত তাদের মধ্যে একটা গভীর অসন্তোষ বিরাজ করতে থাকে, বুঝছো? তাদের মধ্যে যে এক্সিস্টিং যে স্ট্রাকচার বা সিস্টেম ছিল সেটার বিরুদ্ধে গভীর অসন্তোষ বা ক্ষোভ বিরাজ করতে থাকে। সেটার বিস্ফোরণ হচ্ছে বিপ্লব। এবং কৃষকদের মধ্যে 6টা ভাগ ছিল, তোমরা একটু খেয়াল করলে বুঝবা। এক নম্বরে হচ্ছে স্বাধীন চাষি। স্বাধীন চাষি কাদেরকে বলা হতো? যারা নিজের জমির মালিক, নিজের জমিতে নিজে চাষাবাদ করতো, তারা ছিল স্বাধীন চাষি। এবং আরেকটা হচ্ছে বর্গা চাষি, অর্থাৎ অন্যের জমিতে যারা চাষ করতো। কেমন? অন্যের জমি যারা ভাগে চাষ করতো তাদেরকে বর্গা চাষি বলা হয়। খাজনা চাষি, অর্থাৎ যারা খাজনা দিয়ে জমি নিয়ে চাষ করতো তাদেরকে খাজনা চাষি বলা হয়। প্রান্তিক চাষি কারা? প্রান্তিক চাষি হচ্ছে মূলত যে ভূমিহীন চাষি,
জীবিকা নির্বাহের জন্য কৃষিকাজ ছাড়াও অন্য কাজ যাকে করতে হতো, মার্জিনাল ফার্মার, অর্থাৎ যার কৃষি জমির পরিমাণ ছিল অনেক কম, এখানে সংখ্যায় বললে 0.5 একরেরও কম ছিল, কৃষি জমির পরিমাণ ছিল কম, এবং যে হচ্ছে তোমার এই কৃষিকাজ ছাড়াও জীবিকা নির্বাহের জন্য তাকে অন্য কোনো কাজও করতে হতো। যারা জীবনের বা নিজেদের সামান্য জমিতে নিজেরাই বলদ ও লাঙল দিয়ে জমি চাষাবাদ করতো, তাদেরকে প্রান্তিক চাষী বলা হয়। ভূমিহীন ক্ষেত মজুর হচ্ছে যাদের কোনো জমি জমা ছিল না, যারা মজুরি দিয়ে কাজ করতো, অর্থাৎ মজুরির বিনিময়ে যারা কাজ করতো। বর্তমানে আমাদের দেশে কিন্তু আমরা ভূমিহীন যে ক্ষেত মজুর এটা আমরা বেশি দেখে থাকি, অর্থাৎ আমাদের ফসল তোলার সময় হলে কিন্তু এরকম আমরা ক্ষেত মজুর নিয়ে থাকি, যারা হচ্ছে টাকার বিনিময়ে অর্থাৎ মজুরির বিনিময়ে কাজ করে। ভূমিদাস কারা? এরা বিনা পারিশ্রমিকে অন্যের জমিতে বাধ্যতামূলকভাবে কাজ করতে হতো। খেয়াল করা একটু, এদেরকে কিন্তু কোনো প্রকার ওয়েজ বা পারিশ্রমিক দেয়া হতো না, এই জন্যই এদেরকে বলা হচ্ছে ভূমি দাস। দাস মানে হচ্ছে পরাধীন, যে কখনো কি নয়, স্বাধীন নয়, যে কখনো স্বাধীন নয়। এবং এরা যেহেতু অন্যের জমিতে বাধ্যতামূলকভাবে কোনো প্রকার পারিশ্রমিক ছাড়া কাজ করতে হতো, এই জন্যই তাদেরকে ভূমিদাস বলা হচ্ছে। কি বলা হচ্ছে? ভূমিদাস। সামন্ত প্রভুদের জমিতে এরা বেগার খাটতে হতো, শুধুমাত্র একবেলা খাদ্যের বিনিময়েও এদেরকে অনেক সময় কাজ করতে হতো। এই ছিল কৃষকদের অবস্থা। হুসাইন মোহাম্মদ কবির, কেমন আছো ভাইয়া? আমরা কৃষকদের অবস্থা জানলাম, এরপর হচ্ছে বুর্জুয়া কারা তাদের ব্যাপারে জানলাম। এখন আমরা শাকুলেত কারা এটা নিয়ে জানবো। তোমাদের কিন্তু বোর্ড পরীক্ষা অনেক সময় খতে এই প্রশ্নটা আসে যে শাকুলেত কারা ব্যাখ্যা করো, কেমন? তো শাকুলেত মূলত ভাসমান জনতা। ভাসমান জনতা কাদেরকে বলা হয়? যাদের কোনো স্থায়ী আবাস নাই, থাকার জায়গা নাই, খাওয়ার ঠিক ঠিকানা নাই। তোমরা বাংলাদেশে বিভিন্ন রেল স্টেশন বা জাংশন গুলাতে গেলে দেখবা অনেক মানুষ হচ্ছে পড়ে আছে, যাদের কোনো কি নাই, কোথায় বাড়ি কোথায় কি কোনো ঠিক ঠিকানা নাই। এদেরকেই আমরা মূলত শাকুলেত বলতে পারি। তখন ফ্রান্সে বিপ্লবের পূর্বে কিন্তু একটা শ্রেণী বা সোসাইটি ছিল শাকুলেত নামে, যাদের খাদ্য বস্ত্র বাসস্থান কোনো কিছুর কি ছিল না, সংস্থান বা যোগান ছিল না। তাইলে কি বললাম, কাদেরকে শাকুলেত বলা হয় ভাইয়া? কাদেরকে শাকুলেত বলা হবে? যাদের খাদ্য বস্ত্র বাসস্থান কোনো কিছুর কি ছিল না, যাদের খাদ্য বস্ত্র বাসস্থান কোনো কিছুর সংস্থান বা যোগান ছিল না, তাদেরকে বলা হতো শাকুলেত। এক কথায় আমরা বলতে পারি যে চাল চুলুহীন, কেমন? যাদের কোনো অবলম্বন নেই, এবং শহরের বস্তিতে বস্তিতে যাদের বসবাস করতে হতো, যাদের বসবাসের স্থান ছিল শহরের বস্তি অলিগলি। কায়িক পরিশ্রম এবং মুটের কাজ করতো। এরা কি করতো? কায়িক পরিশ্রম এবং মুটের কাজ করতো। অনেকে ছিল ভবঘুরে, অর্থাৎ কোনো নির্দিষ্ট পেশাও ছিল না, এবং অনেকেই ছিল ছোট দোকানদার এবং কারিগর শ্রেণী। আচ্ছা, সামন্ত প্রভুরা এদেরকে সবসময় ঘৃণার চোখে দেখতো। কি চোখে? ঘৃণার চোখে দেখতো। তারা চাইতো, কারা চাইতো, অর্থাৎ শাকুলের যারা, তারা চাইতো যে অন্তত বেঁচে থাকার মতো আয় যেন তারা করতে পারে, বুঝছো? তাদের যে মজুরি, অর্থাৎ শাকুলেরদের মধ্যে যারা কায়িক শ্রম করে, মুটের কাজ করে, বা অন্তত কোনো একটা নিম্নমানের হলেও কোনো একটা পেশায় নিয়োজিত রয়েছে, তারা কামনা করতো বা চাইতো তাদের আয়টা যেন একটু বেশি হয়। ঠিক আছে, তাদের খুব বেশি বড় কোনো চাওয়া ছিল না, তাদের আয়টা যেন একটু বেশি হয়, বেঁচে থাকার মতো অন্তত একটু যেন তারা আয় করতে পারে, কেমন? তো দেখো, তাদের আয়ও ছিল কম, আবার বিপ্লবের সময় কিন্তু তোমার খাদ্য দ্রব্যের দাম খুব বেশি বেড়ে গিয়েছিল, কিন্তু সেই অনুপাতে শ্রমিকদের মজুরি বাড়েনি। তাই এরা অভাবের তাড়নায় এরা একটা বিধ্বংসী শ্রেণীতে পরিণত হয়, রাগী এবং বিধ্বংসী শ্রেণীতে পরিণত হয়েছিল। কারণ তাদের খাদ্যের যোগান নেই, জিনিসপত্রের দাম বেশি, কিন্তু তাদের মজুরি বাড়েনি। এই সব কিছুর বিবেচনায়, পরিস্থিতির বিবেচনায় তারা একটা ধ্বংসমুখী শ্রেণীতে পরিণত হয়েছিল। এবং এই শাকুলের শ্রেণীর হাঙ্গামার ভয়ে, তারা যে বিধ্বংসী শ্রেণীতে পরিণত হয়েছিল, তাদের হাঙ্গামার ভয়ে অভিজাত এবং ধনী বুর্জুয়ারা অনেক সময় ভীত থাকতো, বুঝছো? তবে একটা ব্যাপার হচ্ছে, এদের মধ্যে কোনো সংঘবদ্ধতা বা শ্রেণী চেতনা ছিল না।
কেমন? অর্থাৎ তারা যে একসাথে সংঘবদ্ধ হয়ে, বর্তমানে আমরা ট্রেড ইউনিয়ন দেখি না, শ্রমিক সংঘ, এটা কি জন্য? মূলত শ্রমিকদেরকে সংঘবদ্ধ করার জন্য, তাদের যে কোনো অধিকার বিষয়ক যে কোনো দাবি আদায়ের জন্য এই শ্রমিক সংঘ, তাই না? কিন্তু বিপ্লবের পূর্বে ফ্রান্সের যে তোমার হচ্ছে সাকুলের শ্রেণী ছিল, তাদের মধ্যে কোনো সংঘবদ্ধতা বা শ্রেণী চেতনা ছিল না। আশা করি তোমরা বুঝতে পেরেছো সাকুলেত কারা। সবাই কি বুঝতে পেরেছো? আমাকে একটু বলো তো, যারা ক্লাসে আছো। ওকে, হোসেন মোহাম্মদ কবির বুঝতে পেরেছ, পারমিতা বণিক মং বুঝতে পেরেছে। ঠিক আছে, ভেরি গুড। আমরা আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই নিব। আমরা আর সামনে অগ্রসর হবো না ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে চেষ্টা করবো একটু বেশি করে পড়ানোর জন্য। তো তোমরা যারা ক্লাসে এতক্ষণ পর্যন্ত মনোযোগ সহকারে ছিলে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।